জমিলা, এসিটা বাড়িয়ে দাও। জমিলা ওনার কথা মতো তাই করলো। রান্না করেছো তো? হ আপা, রান্ধন শেষ। আপনারে হাত মুখ ধুইয়া আহেন, আমি খাওন রেডি করতাছি। বলে চলে যায় রান্নাঘরটাতে। নিলয় সবচেয়ে বেশি নেতিয়ে পড়েছে। তাকে শাহনাজ বেগম রুমে নিয়ে শুয়ে দিয়েছেন। গোসল করে নমিতা এসে গা এলিয়ে দিল তুলতুলে কুশানে। এই রুমটা সব রুম থেকে বেশি পরিপাটি এবং সমস্ত ফার্নিচার ফকফকে সাদা রঙের। দেয়ালের রংটাও সাদা আর অ্যাশের কম্বিনেশনে রাখা হয়েছে। আর কিছু দেখতে পেল না নমিতা। চোখে রাজ্যের ঘুম হানা দিয়েছে। মাথায় এখনো টাওয়াল পেঁচানো। ক্লান্তিতে এই অবস্থায় ঘুমিয়ে পড়েছে সে। গাঢ় ঘুমের মধ্যে নমিতা শুনতে পাচ্ছে তাকে কেউ ডাকছে। ঘুমো ঘুমো স্বরে বলল, কি কি ডাকছো কেন? বলে এপাশ থেকে ওপাশ হয়ে আরাম করে আবারও ঘুমিয়ে পড়ল। আকস্মিক হেঁচকা টানে কেউ তাকে উঠে বসিয়ে দেয়। বিরক্ত হয় নমিতা। নিভু নিভু চোখে ঠাহর করতে পারে না মানুষটাকে। স্বপ্নের মতো লাগে তার কাছে। ঘুমটা অনেক বেশি গাঢ়, কারণ কাল রাতে নাগাতে ঘুমাতে পারেনি। কাল রাতে 2টোর আগে ঘুমাতে পারেনি। সে যে তাদের বাড়িতে নেই এটাও বেমালুম ভুলে গেছে। ফের বিছানায় গা এলিয়ে দিতেই যাবে অমনি চোখে মুখে পানি ছিটে পড়ে। অবাক হয় নমিতা। চোখ মুখ মুছে পুরোপুরি চোখের পাপড়ি খুলতেই সামনে থাকা ব্যক্তির গম্ভীর আদল দেখে চমকে ওঠে সে। রক্তটা আদলে বিষ ফোলা দৃষ্টি ফেলে তাকিয়ে আছে তার দিকে। বাইরে মুষলধারে বৃষ্টি, বেসামাল বাতাস বইছে। দরজা জানালা সব খোলা থাকায় বাতাস সরাসরি রুমে প্রবেশ করেছে। ভীষণ স্বচ্ছ ও পাতলা পর্দাগুলো উড়ে মৃদু শব্দ তুলছে। তাণ্ডব চলছে বাহিরে। কুষাণকে এমন ভয়ানক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে নমিতা ঘাবড়ে যায়। বাহির থেকে আসা বাতাসে তীর করে কাঁপন ধরে। মাথায় হাত দিয়ে খুলে নেয় তোয়ালেটা। ভেজা চুল পিঠ স্পর্শ করতেই শিউরে ওঠে মসৃণ দেহ। এখনো কুষাণ কিছু বলছে না। নমিতা বুঝতে পারে না এখানে এমন সময় কুষাণের বিষ ফলা দৃষ্টি ফেলে দাঁড়িয়ে থাকার কারণটা। হঠাৎ গতকালের ঘটনা মস্তিষ্কে হানা দেয়। রাগটা মনে পুষে রেখে শক্ত কণ্ঠে বলে ওঠে, সমস্যা কি তোমার? মুখে পানি ছিটালে কেন? আশ্চর্য, দেখছো একটা মেয়ে ঘুমাচ্ছে, তাকে এমন ভাবে টেনে হেঁচড়ে তুলেছো যেন বাড়িতে আগুন লেগেছে, অথচ কোনো কথা নেই বাচ্চা নেই, কি কারণে তুলেছো তাও বলছো না। দিব্যি তার সামনে কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছো। হোয়াট আ জোক! বলি, ব্রেইন কি গুলিস্থানে পাইকারি করে বিক্রি করে দিয়েছো? মনে তো হয় না দিব্য জ্ঞান বলে কিছু একটা আছে। অপমানের প্রতিশোধ নিতে কড়া ভাষায় ঝাঁঝালো স্বরে কথাগুলো শুনিয়ে একটু নিঃশ্বাসও ফেলতে পারল না। তার আগেই দিন দুনিয়া কাঁপিয়ে শক্তপোক্ত হাতটা সশব্দে তার গালে পড়ল। ভন ভন করে উঠল মাথাটা। আকস্মিক পুরুষ্ট হাতের শক্ত থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে বালিশে পড়ল। মস্তিষ্ক ফাঁকা, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কুষাণ ক্ষুদ্র মেজাজে কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে বলল, কার থেকে পারমিশন নিয়ে আমার রুমে ঢুকে আমারই পার্সোনাল বেডে ঘুমিয়েছিলি? গালে হাত রেখে অবুঝ শিশুদের মতো মাথা তুলে বসে। মুখের 1/3 অংশ ঢেকে আছে এলোমেলো চুলে। রুমটা ভালো করে দেখে বুঝতে পারে এটা কুষাণেরই রুম। একে তো শক্ত হাতের থাপ্পড়, তার উপর শক্ত প্রশ্ন বানে বেচারি গা বাঁচাতে ভো করে কেঁদে দেয়। ওর কান্নার শব্দ পেতেই হন্তদন্ত করে ছুটে আসে জেরিন আর আবিদ। আবিদ এসে কুষাণকে সামলায়। জেরিন নমিতার মাথায় হাত রেখে কুষাণকে বলে, কুশ, নিমুকে মারলি কেন? না হয় একটু তোর বেডেই ঘুমিয়েছে, তাই বলে তোকে এভাবে মারতে হবে? ওর ভাগ্য ভালো, ওর হাড্ডি গুড্ডি ভাঙেনি, শুধু একটা থাপ্পড়ই মেরেছি। মুখে কোনো লাগাম নেই, যা ইচ্ছে তাই বলে দেয়। একে 10 সেকেন্ডের মধ্যে এখান থেকে বিদায় কর, নয়তো ভাবতেও পারবি না ওর সঙ্গে কি করব। কুষাণকে সামলাতে হিমশিম খাচ্ছে আবিদ। দুজনের সামনে এভাবে অপমান অপদস্থ হতে হবে কখনোই ভাবতে পারিনি। এই মুহূর্তে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। দ্রুত দৌড়ে দৃষ্টির আড়াল হলো নমিতা। কুষাণ তপ্ত শ্বাস ফেলে। আবিদ দুষ্টু হেসে পকেটে হাত গুজে কুষাণকে বলে, মেয়েটা না হয় একটু তোর বিছানায় ঘুমিয়েই ছিল, তার জন্য এত জোরে মারতে হবে? আর 2 দিন পর তো সাফিনের বিছানাতেই ঘুমাবে,
তখন তো মিনুর টিকিটুকু খুঁজে। কথাটা সম্পূর্ণ না করে জিহ্বায় দাঁত পিষল আবিদ। আগুনের ফুলকি ঝরা উত্তপ্ত দৃষ্টিতে কুষাণ ঘাড় কাত করে তাকায়। বেনামি বিপদের আশঙ্কায় চটজলদি দৌড়ে আবিদ দূরে সরে যায়। অতিরিক্ত রাগান্বিত হওয়ার ফলে কপালে রগ ফুলে উঠেছে কুষাণের। দাঁতের দাঁত পিষে বলে, তোর ঠ্যাং দুইটা খোড়া করে তোকে গুলিস্তানের মোড়ে যদি না বসিয়েছি, আমার নামও কুষাণ তরফদার না। অমনি ড্রেসিং টেবিলের পেছন থেকে হক স্টিকটা বের করে ধাওয়া করলো আবিদকে। আবিদ এলোমেলো পায়ে দৌড়াচ্ছে। জেরিনের পেছনে লুকিয়েও রেহাই পাচ্ছে না। মাফ করে দে দোস্ত, দেখ তোর দুঃখ সহ্য করতে না পেরে এখানে বসে রাখছি, একটু তো মায়া কর। হ্যাঁ, নৌমিতাকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখে ভ্রু কুচকায় আফসানা তরফদার। কুষাণের রুমের সামনে আসে। ঘটনার ময়না তদন্ত করতে রুমে ঢুকে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে রে? মিনু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল কেন? আফসানার কণ্ঠ পেয়ে হুলস্থুল পরিবেশ শান্ত হয়। আবিদ হাঁপাতে হাঁপাতে বিচার দেওয়ার ভঙ্গিতে বলে, জানেন কি হয়েছে? মিনু জানতো না এটা যে কুষাণের রুম। একটু ঘুমিয়ে পড়েছিল আর কুষাণ এসে টেনে হেঁচড়ে নিমুকে তুলে দেয়। আচমকা ঘুম থেকে উঠে মেয়েটা রাগের মাথায় কি না কি একটু বলেছে, অমনি আপনার জল্লাদ ভাইপো ঠাঁটিয়ে চড় মেরেছে, অপমান করে বের করে দিয়েছে ঘর থেকে। আবিদ আশা নিয়ে তাকিয়েছিল কুষাণকে হয়তো দু চারটা বকা শোনাতে পারবে। তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আফসানা তরফদার হাসি মুখে আহ্লাদি গলায় বললেন, তাহলে তো ভালোই করেছে। এই মেয়ের কথার ঝাল কেমন তা আমি জানি, শুধু শুধু তো মারেনি। ওর সাহস কত বড় আমার ভাইপোকে কথা শোনায়। খুব ভালো করেছিস বাবা, আমার সোনার টুকরো ভাইপো। শোন, ওই হারামিগুলোদের কখনো ছাড় দেওয়া যাবে না, এমন করেই শিক্ষা দিতে হবে। তুই ঠিক আমার মতো হয়েছিস। তোর মা বাবা ওদের নিয়ে যা আহ্লাদ করে না, রীতিমতো গা পিত্তি জ্বলন শুরু করে দেয়। এই বেয়াদবটাকে আরও কয়েকটা ঠাটিয়ে দিতি, ইস্ত্রে পাকা মেয়ে একটা। আবিদ যেন আকাশ থেকে পড়ল ওনার কথা শুনে। হা হয়ে তাকিয়ে আছে। কোথায় শাসন করবে ভাইপোকে, উল্টো আর উস্কে দিচ্ছে। এ কেমন ফুপু, ভাইপোর পাল্লায় পড়লো সে। জেরিন মুচকি মুচকি হাসছে আবিদের অবস্থা দেখে, কারণ সে জানে আফসানা নিমুদের পরিবারকে দেখতে পারে না। আফসানা বেগম জেরিনের সাথে কিছুক্ষণ কথা বললেন। জেরিনকে উনি একটু আলাদা নজরেই দেখেন। জেরিনের বাবা বড়লোক বলে কুষাণের বাবাকে প্রায়শই বলেন জেরিনকে পুত্রবধূ করে একেবারের জন্য ঘরে আনতে, কিন্তু তার কথা কেউ পাত্তাই দেয় না। মা, তুমি এখানে কি করছো? বড় মামা সেই কখন থেকে তোমাকে ডাকছে। ফাইজার কণ্ঠ পেয়ে সকলের দৃষ্টি গেল দরজার দিকে। তারপর সবার সাথে কুশল বিনিময় করে তার মাকে নিয়ে চলে যায় ফাইজা। কুষাণ ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে ডিভানের সামনে ছোট্ট টেবিলের ওপর ল্যাপটপটা রাখে, বলে, বিচার দেওয়ার আর মানুষ পেলি না, এমনিতে সহ্য করতে পারে না, আরো বিষ ঢেলে দিলি। আমি কি করে জানবো তোরা ফুফু ভাইপো একই কোয়ালিটির প্রোডাক্ট? থামো তোমরা, এবার কাজে মন দাও। জেরিন খুব মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। রাগে গজগজ করতে করতে কাইফার পাশে এসে শুয়ে পড়ল নমিতা। ক্ষণে ক্ষণে নাক টানা শব্দ জেগে উঠছে। কাইফা নমিতার দিকে ফিরে কাত হয়ে শুয়ে জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে আর কাঁদছো কেন? তোর জল্লাদ ভাইয়ের জন্য। সূক্ষ্মবাজ ফেলে প্রশ্ন করলো। ভাইয়া কি আবার মেরেছে? নমিতা ঠোঁট কামড়ে এক ধ্যানে ছাদের দিকে তাকিয়ে থাকে। ওড়না দিয়ে নাক মুছে ভেঙচি কেটে বলে, ওই বিটকেল ভাই মায়ের আর অপমান ছাড়া পারে কি? সব সময় খ্যাক খ্যাক করা ছাড়া আর কোনো কাজ নেই। বদমাশ খ্যাক শিয়াল একটা। কাইফা ফিক করে হেসে ফেলে। নমিতার হাত ধরে জাকিয়ে বলে, ভাইয়া যদি এরা শুনতে পেত তাহলে তোমার গালে আজ টর্নেডো চলতো। কুষাণ ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। জীবনের সাথে যুদ্ধ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে পরীক্ষার প্রেশার, অন্যদিকে মানসিক নিপীড়ন। জীবনটা হঠাৎ করেই এলোমেলো হয়ে গেছে। হঠাৎ চোখ আটকালো ওয়াশরুমের হ্যাঙ্গারে। জিনিসটাকে বুঝতে বেশি বেগ পেতে হয়নি কুষাণের। মেয়েলি জিনিস দেখে আবারও মেজাজ খারাপ হয় তার।
এখন যদি সে না এসে আবিদ আসতো তাহলে ব্যাপারটা কত লজ্জাজনক হতো। গর্ধবের জন্য একটু শান্তি নেই, সবখানেই কিছু না কিছু অঘটন ঘটাবেই। নিজের মাথায় নিজের চাটি মেরে কাপা কাপা হাত বাড়িয়ে নিয়ে নিল। লজ্জায় ঠোঁট কামড়ে হাসছে। ভাগ্যের কি লীলা, বিয়ের আগে এসব জিনিস নিজের ওয়াশরুমে মুঠোতে নিয়ে অনেক কষ্টে আবিদের চোখ ফাঁকি দিয়ে কাবার্ডে লুকিয়ে রেখে দেয়। চাপা নিঃশ্বাসটা ছেড়ে কপালের বৃদ্ধাঙ্গুলি ধারা স্লাইড করতে করতে নমিতার কথা ভাবে। কত সহজ সরল বোকা আর তার নিমো। পরের দিন সকাল হতেই নমিতার ফেসানির কান্না। কাঁদতে কাঁদতে এমনভাবে আহাজারি করছে যেন তার জামাই মারা গেছে। কাইফা ঘুমো ঘুমো চোখে অস্থির চিত্তে বলল, কি হয়েছে আপু? সাত সকালে আবার কি হলো? ভাইয়া কি আবার মেরেছে? টিস্যু দিয়ে নাক মুছে নমিতা। আমার সব কিছু শেষ রে কাইফু, আমার সব শেষ। নমিতার সিরিয়াস ভঙ্গিতে কান্নাকাটি শুনে কাইফার ঘুম উবে যায়। ঝট করে উঠে বসে। কি শেষ হয়েছে আপু? শাপিন দুলাভাই বিয়ে ভেঙে দিয়েছে নাকি? ইন্নালিল্লাহ। নমিতা কান্না থামিয়ে পৃথিবীর সবটুকু উষ্ণতা চোখে এনে দৃষ্টিপাত করে, যেন এখনই কাইফাকে চোখের আগুনে ভস্ম করে দিবে। ভোরকে ভোরকে যায় কাইফা বিমূঢ় হয়ে জিজ্ঞেস করে, না মানে মুখ ফসকে বলে ফেলেছিলাম। ওসব ছাড়াও, কি হয়েছে সেটা আগে বলো। কাল তোর বিটকেল ভাইয়ের ওয়াশরুমে গোসল করে ইনারটা সেখানেই ফেলে এসেছি। ওয়াশরুমে ঢুকলে অবশ্যই চোখে পড়বে। দুটো বড় বড় ছেলের সামনে আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন আমার কি হবে? আমি ওদের সামনে যাব কি করে? আমাকে দেখলেই তো ওরা হেসে দেবে। কি লজ্জা, কি লজ্জা! ছি, ইয়া মাবুদ, আমার সব শেষ। নমিতার আহাজারি শুনে কাইফার কপালে হাত। কোনো উপায়ন্তর না পেয়ে সে নিজেই কুষাণের ঘরে গেল। নমিতার ব্যাগপত্র নিয়ে আসে, কিন্তু ওয়াশরুমে গিয়ে কাঙ্ক্ষিত জিনিসটা আর খুঁজে পায় না। সত্যি সত্যি নমিতা ওই দিন আর রুম থেকে বের হয়নি। কি করে বের হবে? ওদের সামনে পড়লেই তো লজ্জায় শেষ হয়ে যাবে। স্বাভাবিক নিয়মেই মাঝখানে কেটে গেল একটা দিন। আজ মঙ্গলবার। নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে সূর্য তার আলোর ঝলক ছড়িয়ে দেয় পৃথিবীতে। দিনের সেই মোহনীয় সূচনা। বাড়িটি মূলত 4 তলা বিশিষ্ট। হানিফ তরফদার 3য় তলা নিজেদের জন্য বরাদ্দ রেখে পুরোটা ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা রেখেছেন। সকালের নাস্তার আনুষ্ঠানিকতা প্রায় শেষ। তখনই সপ্রভিত উপস্থিত ঘটেছে নমিতা আর ফাইজার। দুজনেই অবলীলায় বসে পড়ল নাস্তার টেবিলে। খোলা বেলকনি দিয়ে আসা রৌদ্র ছট্টায় ঘরটি দীপ্তিময় রূপ নিয়েছে। নাজিম তরফদার আর হানিফ তরফদার বিয়ের আয়োজন নিয়ে আলোচনা করতে রুমে চলে গেছেন। কাইফা রাহেলা ভানুর জন্য এখানে বসেই পান বানাচ্ছে। নমিতাদের খাওয়া প্রায় শেষের দিকে। তখনই আগমন ঘটল কুষাণ আর আবিদের। এসেই দুজন দুটো চেয়ার টেনে বসে পড়ল। কুষাণ হাঁক ছাড়লো তার মায়ের উদ্দেশ্যে। নমিতা মুখ বাঁকালো। এসে দুজন দুটো চেয়ার টেনে বসে পড়ল। কুষাণ হাঁক ছাড়লো তার মায়ের উদ্দেশ্যে। নমিতা মুখ বাঁকালো। হাত শুদ্ধ করে উঠে গিয়ে সোফায় আরাম করে বসলো। কাইফাকে ডেকে বলল, কাইফারে। কি আপু? নমিতা ঠোঁট গোল করে হতাশা শ্বাস ফেলে আওড়ালো, জীবনটা আসলে ডিসিপি চিত্রলের মতো হয়ে গেছে। যাই করি না কেন, শেষমেশ সব দোষ আমার ঘাড়েই পড়বে। গা ছাড়া ভাব নিয়ে উঠে চলে গেছে সে। কুষাণ সরু চোখে তাকায় একবার, ফের দৃষ্টি সংযত করে। নমিতা আবার কি গন্ডগোল পাকালো। ভাবতে ভাবতে কুষাণ খেতে শুরু করে। কুষাণ আর আবির যখন খাওয়া শেষ করে উঠতে যাবে, তখনই কিছু অস্বাভাবিক মনে হলো। আবিদের হাঁটুর নিচে প্যান্ট আটকে গেছে চেয়ারের সাথে। একবার চেষ্টা করার পরও ছোটে না। তখন আবিদ বলে, দোস্ত, চেয়ারে প্যান্ট আটকে গেছে। কি বলিস? চেয়ারে প্যান্ট আটকে যাবে কি করে দেখি তো? দেখে প্যান্টটা সত্যিই আটকে গেছে চেয়ারের সঙ্গে। কে যেন আঠা জাতীয় কিছু মাখিয়ে রেখেছে। কুষাণ প্যান্ট ধরে টানার ফলে ছিঁড়ে যাওয়ার উপক্রম। দোস্ত, হ্যাঁ তো যদি টানিস না, ছেড়ে যাবে তো। ছিঁড়ে গেলে কি করব বল? এই অকাজটা কে করেছে? দেখে তো মনে হচ্ছে ইচ্ছে করেই গরিলা গ্লুর মতো কিছু একটা মাখিয়ে রেখেছে। অমনি কিছু একটা মনে পড়ে যায় কুষাণের। কুঞ্চিত কপাল ধীরে ধীরে মসৃণ হয়। রাগী রাগী ভাব নিয়ে আবিদকে বলে, দেখেছিস বিচ্ছুটার কাণ্ড? শুধু মিনুকে দোষ দিছে না, এটা হয়তো অন্য কেউ করেছে।
মিনু গরিলাগুলো কোথায় পাবে? কুষাণ মাথা নত করা অবস্থাতেই শুধায়। কাইফার ঘরে গ্লুটা রেখেছিলাম। ওই নিম পাতা প্রতিশোধ নেওয়ার জন্য চেয়ারে লাগিয়ে রেখেছে। ভুল ক্রমে তুই বসে পড়েছিস চেয়ারটাতে, তাই ভোগান্তিটা তোর হচ্ছে। সাদে কি আর একে অপমান করি? ওর ডিসিপি চিত্রলের মতো জীবন বের করছি, দাঁড়া আগে এটার একটা ব্যবস্থা করি। 11টা নাগাদ সবাই রেডি হয়ে নিচে নামছে। আজ তাদের বিয়ের শপিং। আফসানা কোনো গন্ডগোল বাঁধাতে পারে সেই ভেবে হানিফ তরফদার আফসানাকে নিয়ে নিজের শ্বশুর বাড়ি গেলেন দাওয়াত দিতে। কুষাণ কাইফাকে ডেকে বলেছে নিমুকে একটু তার ঘরে পাঠাতে। কাইফাও তাই করল। দ্বিধা সংশয়ে জর্জরিত নৌমিতা ঘরের বাহিরে দাঁড়িয়ে দুইবার উকি ঝুঁকি দিয়ে ভাবছে ঢুকবে নাকি ঢুকবে না। হিচকিচানিতে ভুগছে সে। তৎক্ষণাৎ নৌমিতার পেছন থেকে কুষাণ নৌমিতাকে নিয়ে ভেতরে ঢুকে পা দিয়ে দরজা আটকে দিল। নৌমিতা হোঁচট খেয়ে বিছানায় পড়ে। চওড়া কাঁধ কিছুটা উঁচু করে বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় কুষাণ। ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, চেয়ারে গ্লুটা তুই লাগিয়েছিস তাই না? প্রতিশোধ নিতে চেয়েছিলি। এখন যদি আমি প্রতিশোধ নেই তাহলে কেমন হবে? নৌমিতা ভয়ে শুষ্ক ঢুক গিলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজায়। ভয়টাকে দূরে ঠেলে মিষ্টি করে একটা হাসি দেয়। কেন জানি মনে হচ্ছে এখন ছলনা করাই শ্রেয়। উঠে কুষাণের কাছে দাঁড়িয়ে আহ্লাদি স্বরে বলে, ওই দিন কি জোরে থাপ্পড়টাই না মেরেছিলে আমার তুলতুলে গালে, তাই একটু। দাঁত দিয়ে আঙ্গুল কামড়ে বলে, ভাইয়া আমাকে যেতে দাও, নয়তো ওরা আমাকে রেখেই চলে যাবে। কুষাণ এক পলক আপাদ মস্তক পরক করে। এই কোনো নাটক করবি না আমার সাথে, তোকে রেখে কেউই যাবে না। নেক্সট টাইম এরকম কিছু করতে চাইলে তোকে বুড়িগঙ্গায় চুবাবো, মনে রাখিস। নৌমিতা মাথাটা ডান দিকে এলিয়ে সহমত জানায়। কুষাণের হঠাৎ কি হয় কে জানে। পকেট থেকে সিগারেট বের করে 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট রেখে ঠোঁটে বসায়। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে জানালার পর্দা সরিয়ে দাঁড়ায়। নৌমিতা বেশ আশ্চর্য হয়। কুষাণ সত্যি সত্যি সিগারেট খায়, তার জানা ছিল না। প্রতিটা মেয়েরই মতো সেও সিগারেট পছন্দ করে না। ঘড়িতে সময় দেখে নিল। কুষাণের কাছে গিয়ে ছো মেরে সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। শাসিয়ে বলে, তুমি সিগারেট খাও কেন? এসব খাওয়া ভালো না। বইয়ে পড়নি ভেতরে কালো ধোঁয়া জমে জমে কত রোগ হয়। আর খাবে না এমন অখাদ্য কুখাদ্য। কুষাণ বিরস মুখে হাসল। অধিকার খাটিয়ে আজ যেমন সিগারেটটা ফেলে দিল, এমন করেই সারা জীবন পাশে চেয়েছিল মানুষটাকে। কিন্তু ভাগ্য তার সঙ্গে প্রচণ্ড রকম ছলনা করেছে। কপালে হয়তো অন্য কিছু লেখা আছে। হানিফ তরফদার আর মাহমুদা বেগম তার প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছে এবং কোনো গন্ডগোল পাকালে তাকে বাড়ি থেকে বের করে দিবে। সে তো আর ফিল্মের হিরোদের মতো ক্ষমতাবান পুরুষ নয় যে ছিনিয়ে নেবে। বাস্তবতা বড্ড কঠিন। এই শহরের বুকে আবারও হয়তো কারো ভালোবাসার বলিদান দিতে হবে, কিন্তু সে আদৌ বাঁচবে কিনা তার নিশ্চয়তা নেই। ফের পকেট থেকে অন্য একটা সিগারেট ধরালো। হেয়ালি কণ্ঠে বলল, ভাগ্য যেখানে বিষাদময় পীড়নে মত্ত সেখানে হৃৎপিণ্ড স্বচ্ছ রেখে লাভ কি? বেলা 3টা বাজতে চলেছে। নৌমিতাদের কেনাকাটা এখনো অব্যাহত। বিয়ের শপিং বলে কথা, সময় তো লাগবেই। কুষাণ শপিং মলের নিচে বাইক থামিয়ে দ্রুত পায়ে উপরের দিকে রওনা হয়েছে। নৌমিতার লেহেঙ্গা এখনো চূড়ান্ত হয়নি। বলতে গেলে নৌমিতার কেনাকাটা এখন অর্ধেক বাকি। এতক্ষণ যাবৎ বাড়ির সবার জন্য কেনাকাটা করা হয়েছে, যদিও পুরোপুরি হয়নি। নৌমিতা এখনো পছন্দ করতেই পারছে না কোন রংটা তাকে মানাবে। মন স্থির করতে পারছে না। বাহারি ডিজাইনের অসংখ্য ভারী ভারী লেহেঙ্গার মধ্যে কোনটা পরলে তাকে ভালো লাগবে। ওইদিকে শাফিন বলেছে 3টা বাজে সেও আসবে। নৌমিতাকে সাথে নিয়ে বিয়ের লেহেঙ্গা কিনতে যাবে। মাহমুদা বেগম নৌমিতাকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করলেন, কি রে, এগুলো পছন্দ হচ্ছে কিনা? নৌমিতা হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে গর্জিয়াস ভারী হলুদ রঙের লেহেঙ্গাগুলো। সে এত ভারী পোশাক একদমই পছন্দ করে না। বরাবরই নর্মাল ও হালকা ডিজাইনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। শাহনাজ বেগম উৎসাহ দিয়ে বললেন, কোনটা পছন্দ হয়েছে তোর? দেখ, এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর, তোকে মানাবে ভালো। নৌমিতা ঠোঁট কসলাতে কসলাতে মুখ ফুলিয়ে বলে, আমার
টকটকে হলুদ কালারের কোনো ড্রেস পরতে একদম ভালো লাগে না। লাল, হলুদ, গোলাপি এগুলো বড্ড কমন কালার। আমি ইউনিক কোনো কালারের লেহেঙ্গা। খুব কাছে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরে ঘুরে নমিতা। কুষাণের ঘমার্তক মুখশ্রীর পানি চেয়ে থেমে যায় সে। ফ্যানের নিচে দাঁড়ানোর দরুন কপাল ছুঁই ছুঁই চুলগুলো দুলছে অবলীলায়। কালো রঙের শার্টের বুকের কাছে বোতাম দুটো খোলা থাকায় ঘাম বিন্দুগুলো গ্রীবা বেয়ে গড়িয়ে পড়ছে। সেই দৃশ্য চোখে পড়ল নমিতার। দৃষ্টি নত করে ফেলে সঙ্গে সঙ্গে। কুষাণ শার্টের স্লিভ দুটো গোটাতে গোটাতে এক নজর নমিতাকে অবলোকন করে ফের দৃষ্টি ঘুরায়। দোকানদারির দিকে তাকিয়ে হাতের ইশারায় দেখিয়ে দেয়, এই সিরিয়ালে নিচের দিকে অলিভ গ্রিন লেহেঙ্গাটা বের করুন। দোকানদার সেই লেহেঙ্গাটা বের করে নমিতাদের সামনে খুলে দেখায়। অলিভ গ্রিন লেহেঙ্গাটা ঝিলমিলিয়ে স্টোনের কাজ করা, ওড়নাটা হলুদ রঙের হালকা কাজ করা, খুব বেশি ভারীও না। এক দেখাতেই পছন্দ হয়ে যায় নমিতার। হাত দিয়ে ছুঁয়ে দেখে। সে ইউনিক কিছুই চেয়েছিল। ট্রায়াল দিয়ে এসে হাসি মুখে বলে, জেঠিমা, আমায় কেমন লাগছে? এই লেহেঙ্গাটা অনেক সুন্দর না? বেশি ভারীও লাগছে না। হলুদের জন্য এটা নিলে কেমন হয়? না না, এটা নেওয়া যাবে না। কেমন ফ্যাকাশে একটা কালার, দেখতেই কেমন লাগছে। তুই বউ, হলুদের সন্ধ্যায় উজ্জ্বল কালার পরবি, সবাই তোকে দেখবে। এটা তোকে একদমই মানাচ্ছে না। তুই বরং ওই গোলাপি কালারের লেহেঙ্গাটাই নে। গ্রামের মানুষ শাহনাজ বেগম, তাই চকচকে রঙই ওনার পছন্দ। কাইফা বলল, কাকিমা, এই কালারটাও সুন্দর। আজকাল এটাই ফ্যাশন। হলুদের অনুষ্ঠানে হলুদ রং পরে কয়জন? সবাই ইউনিক কিছু ট্রাই করতে চায়। আপুকে দারুণ লাগবে। আমিও শুধু হলুদ পরবো না, হলুদ আর পার্পেলের কম্বিনেশনে লেহেঙ্গাটা নেব। ফাইজা বলে, তোমরা যা খুশি পরো, আমি বাবা হলুদ রঙেই পরবো। ভাবি, তোমার কোনটা পছন্দ? নিকিতাও ফাইজার সঙ্গে তাল মিলিয়ে বলে, আমিও হলুদই পরব, কিন্তু আমাদের পরা না পরে কি আসে যায়। আগে বউয়ের পোশাক ঠিক করতে হবে। সবাই বউকে দেখবে, আমাদের না। নমিতার মন খারাপ হয়ে যায়। মনে হচ্ছে হলুদেই পড়তে হবে। ফোনের ডিপ ডিপ শব্দে মনোযোগ ক্ষুণ্ণ হয়। কুষাণ পকেট থেকে ফোনটা বের করে কানে চাপে, যেতে যেতে বলে, কাইফা আর নিমো আমার সাথে আয়। নমিতা আর কাইফাকে অন্য একটা দোকান থেকে তাদের পছন্দ মতো ডিজাইনের লেহেঙ্গা কিনে দিল কুষাণ। নমিতার গায়ে হলুদের জন্য লেহেঙ্গাটা সে পরশুই বুকিং করে রেখে গেছে। সবার ইচ্ছে যখন নমিতা হলুদেই পরবে, আর এই লেহেঙ্গাটা হলুদের মধ্যে হলেও অনেক সুন্দর ডিজাইন, তাই সে আর না করতে পারল না। শাফিনের সঙ্গে একটা রেস্টুরেন্টে ঢুকেছে নমিতা। দুজনের সামনেই কফি, কি যেন বলছে আর হাসছে। দূরে বসে তা নজরে রাখছে কুষাণ আর আবিদ। কুষাণের মুখে অমানবিক ভয়তা স্পষ্ট, উত্তপ্ত শলাকার মতো দৃষ্টি তার। রাগটাকে খুব সাবধানে সামলালো। ঘন ঘন শ্বাস ফেলছে। আবিদ ওই দিক তাকিয়ে বলছে, এই ধরবি না, ধরবি না, যা, ধরেই ফেললো। শাফিন নমিতার হাত ধরার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল কুষাণ। এখনই মনে হয় বড় কোনো বিস্ফোরণ ঘটবে। আবিদ বলল, আর ভাই কি করছিস? শান্ত হ, রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করিস না। বালের শান্ত হব। ওই জানোয়ার আমার নিমোর হাত ধরেছে কেন? আবিদ কুষাণকে ধরে রেখে বলে, এরা একে অপরকে ভালোবাসে, বিয়েও ঠিক হয়ে গেছে। হাত ধরা এটা খুবই কমন ব্যাপার। এত হাইপার হওয়ার কি আছে? হো রিয়েলি? তাহলে ওই দিন লাবণীকে চিঠি দেওয়াতে ছেলেটাকে পিটালি কেন? দমে গেল আবিদ। ভ্যাবলার মতো হেসে কুষাণকে শান্ত করার চেষ্টা করে। অমনি দেখতে পায় শাফিন পকেট থেকে আংটি বের করেছে। নমিতা খুশিতে দাঁড়িয়ে পড়ছে, হাত দিয়ে মুখ চেপে হাসছে। আবিদ বলল, এখন রিংটা পরিয়ে হাতে চুমু খাবে, দেখে নিস। টিকটকে কত দেখেছি, এটা আজকালকার ট্রেন্ড। কুষাণ আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে নমিতার কাছে চলে গেল। শাফিন আংটিটা পরিয়ে ফেলেছে, কিন্তু যেই না চুমু দিতে যাবে অমনি কুষাণ হাজির। ভরাট কণ্ঠে ডাকলো, নিমো। নমিতা দৃষ্টি পড়ে কুষাণের দিকে। শাফিনের মেজাজ খারাপ হলেও তা প্রকাশ করে না। কুষাণ ত্রস্ত কণ্ঠে বললে, তাড়াতাড়ি আয়, তোকে সবাই খুঁজছে। একটু আগেই শাড়ি কেনা শেষ ভাইয়া। শাড়ি? লেহেঙ্গা কিনিসনি? তোর না শখ লেহেঙ্গা পরে বিয়ে করবি? নমিতা কি বলবে বুঝতে না পেরে জোরপূর্বক হাসে। শাফিনদের ফ্যামিলিতে নাকি বিয়ের দিন লাল টুকটুকে শাড়ি পরতে হয়।
লেহেঙ্গা রিসিপশনে পরবে, এমনটাই বলেছে তারা। অ্যাকচুয়ালি আমাদের পরিবারে বিয়ের দিন কেউ লেহেঙ্গা পরে না, নিমাইও পরবে না। আমার মায়ের পছন্দের লাল টুকটুকে বেনারসি পরবে, লেহেঙ্গা রিসেপশনেও পরতে পারবে। কুষাণ মনে মনে আওড়ালো। কিপটামি করার আর জায়গা পাস না, কিপটুস কোথাকার। নৌমিতা পরিস্থিতি স্বাভাবিক করতে হেসে হেসে বলল। একটু পরেই যেতাম, তুমি তার আগেই চলে এলে। কুষাণ ভ্রু কুঁচকে বলে। আমি এসে কি খুব বড় অসুবিধায় ফেললাম? নৌমিতা থতমত দৃষ্টিতে একবার শাফিনের দিকে তাকিয়ে বলল। না 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 কুষাণ ভাই, তেমন কোনো ব্যাপার নেই। তাহলে এখনই চল। শাফিন জোরপূর্বক হেসে বলল। যাও নিমাই, পরশু দেখা হচ্ছে তাহলে। ভালো থাকো, আর ভাইয়া আপনিও ভালো থাকবেন। কুষাণ কটমট দৃষ্টি ফেলে শাফিনের কাছে এসে হুমকি স্বরূপ বলে যায়। আমার নিমু বিয়ের দিন লেহেঙ্গাই পরবে। বিয়েতে বরযাত্রী হতে পারলেও বর হতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ। শাফিন কিছু বলতে যাবে তার আগেই কুষাণ তাচ্ছিল্য হেসে ব্যঙ্গ কণ্ঠে বলল। না না, চিন্তা করবেন না, বিয়ের আয়োজন খুবই ধুমধাম করে করছি আমরা। নমিতা এক নজর দেখে যেতে যেতে তাড়া দিল কুষাণকে। চিন্তা করিস না, তোকে রোস্ট খাওয়া থেকে বঞ্চিত করব না। বলেই কুষাণ আর কোথাও না তাকিয়ে বড় বড় কদম ফেলে নমিতার কাছে চলে যায়। শপিং করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তাদের। সারাদিন ঘোরাঘুরির পর সবাই বেশ ক্লান্ত, তবুও সবকিছু কিনতে পারেনি। কাল আবার যেতে হবে ছেলেদের পোশাকের জন্য। তাই খেয়ে দিয়ে জলদি ঘুমিয়ে পড়ল সবাই। খুব সকালে সবাইকে উঠে পড়তে হলো। হানিফ তরফদারির হতিবম্বিতে সবাইকে দ্রুত খাওয়া শেষ করতে হয়েছে, কারণ সকালেই ডেকোরেটের লোক এসে পড়েছিল। নমিতা বাদে সবাই দোতলায় চলে গেছে। আবিদ আর ফিরোজও বেরিয়ে গেল। কুষাণ যায়নি, সে সোফায় বসে পপকর্ন খাচ্ছে। নেভি ব্লু ট্রাউজার আর ওভার সাইজ টি শার্ট পরে পায়ের উপর পা তুলে বসে আছে। হানিফ তরফদার ডেকোরেটের লোকদের বলল, এই দিকটাই বেশি করে ফুল দিবেন, যেমন ছবিতে দেখেছিলাম তেমন করে দিবেন। আচ্ছা সবাই এখানে তলে ছাদ ডেকোরেট করবে কে? আমাদের আরও লোক আছে সাহেব, ওরা আসতেছে, ওরা আসলেই ছাদ সাজানো শুরু করব। কুষাণ চারদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। পপকর্নের বাক্সটা হাতে নিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে চিবোতে চুবোতে তার বাবাকে শুনিয়ে শুনিয়ে বলে, এমনভাবে ওদের গাইড করছো যেন নিজের ছেলের বিয়ে। এত নিখুঁতভাবে সাজানোর কি কোনো দরকার আছে? বিয়েটা তো আর নিজের ছেলের সঙ্গে দিচ্ছ না। হানিফ তরফদার একটু কুঁচকে ওঠেন, কথার মধ্যে সূক্ষ্ম খোঁচা অনুভব করলেন। সুযোগ পেয়ে কুষাণ যে ক্ষোভ ঝাড়ছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন। তিনিও অন্যদিকে ফিরে গলায় তুচ্ছ বিরক্তির সুর টেনে বললেন, দুনিয়াতে এত মেয়ে থাকতে ছেলের দৃষ্টি কেন ওখানেই পড়তে হলো? একবারও লজ্জা করলো না? ছেলের চিন্তা ভাবনা যদি হয় অবাস্তব, তাহলে আমাদের বা কী করার আছে? তবুও যদি সময় থাকতে জানতো তাহলে দেখে শুনে কিছু একটা করা যেত। তাছাড়া এমন বেকার ছেলের কাছে কোনো বাবা তার মেয়েকে তুলে দিবে? বোধ বুদ্ধি কি সব গিলে খেয়েছো? ছেলের বাবাই যদি নিজের খালাতো বোনকে বিয়ে করে থাকে তাহলে ছেলের লজ্জা আসবে কোথা থেকে? আমি না হয় বোধ বুদ্ধি গিলে খেয়েছি, ছেলের বাপ তো স্মৃতিশক্তি গিলে খেয়েছে। স্টুডেন্ট হওয়ার পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার, বেকার নই, এটাও কি ভুলে গেছে? অবাস্তবকে বাস্তব। তখনই নাজিম তরফদার এসে বললেন, কি নিয়ে কথা বলছো তোমরা? হানিফ তরফদার গলা খাকারি দিয়ে নাজিম তরফদারকে নিয়ে যেতে যেতে বললেন, ও কিছু না, বাজারের লিস্ট করছিস তো? বলতে বলতে চলে গেলেন ওনারা। এদিকে কুষাণ কিছুক্ষণ কপাল কুঁচকে বসে থেকে পপকর্নগুলোকে রেখেই চলে গেল নিজের ঘরে। সকাল থেকে নমিতা ঘর থেকে বের হয়নি। সময় পেরিয়ে সন্ধ্যা নামলো, তারপর ঘর থেকে বেরোলো না। নীরবে চুপি সারে কুষাণের মামার বাড়ি থেকে মেহমান এসেছে কিছু। সবার সাথে কুশল বিনিময় করে আবারও চলে এলো রুমে। লাইট বন্ধ, গভীর রাত, তবু তার মুখে হাসি নেই। বিয়ে নিয়ে তার চোখে সেই পূর্ণতার উচ্ছ্বাস, হৃদয়ে অনন্ত প্রশান্তির জোয়ার, আর ঠোঁটে সেই প্রাণবন্তর হাসিটা নেই। নিথর বিমূর অচেনা কোনো শূন্যে ডুবে আছে সে। কোনো এক কারণে কাইফাও তাকে আজ বিরক্ত করতে আসেনি। সে নিজের মতো মগ্ন
হয়েছিল কুষাণের ডায়েরিতে। কোনো এক অদৃশ্য শিকল তাকে বেঁধে রেখেছিল সোনালি পৃষ্ঠার কালো কালির আঁচড়গুলোতে। ঘোর থেকে যেন বেরোতেই পারছে না। দুটো ডায়েরি পড়ে শেষ করেছে সারাদিনে। শেষের দুটো পৃষ্ঠা অবশ্য বাকি কাইফা চলে আসায় পড়তে পারেনি। ডায়েরির প্রথম পৃষ্ঠায় দৃষ্টি রাখতেই হাসি মিলিয়ে যায় এক দমকা হাওয়ায়। পরপর লেখাগুলো উলট পালট করে দেয় তাকে। ছিন্ন ভিন্ন বুকে নেত্র সলিলায় ভিজে ওঠে পৃষ্ঠার পর পৃষ্ঠা। কতক্ষণ যে বাক্যহারা হয়ে অশ্রু দিয়েছে তার নিজেরও খেয়াল নেই। অবিশ্বাস্য দৃষ্টি এখনো মেঝেতে নিবদ্ধ। এখনো বিশ্বাস করতে পারছে না যে মানুষটাকে তাকে সবসময় অপমান করে, গায়ে হাত অবধি তুলে, সে তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। রক্ত ঝরা প্রেম একটা গল্পও লিখেছে তাকে নিয়ে। মস্তিষ্ক থেকে কিছুতেই বের করতে পারছে না। চোখ মুখ অসম্ভব রক্তিম বর্ণ ধারণ করেছে। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে ডায়েরির সাদা কালো পৃষ্ঠাতে এত গভীরভাবে আবেগটুকু সাজাতে পারে তা জানা নেই নমিতার। কিছুতেই ভুলতে পারছে না। কেমন যেন নিশুতি অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কাইফার রুমে টেবিলের নিচে মেঝেতে পড়ে থাকা দুটো ডায়েরি দেখতে পায় সে। গলা ব্যথায় রুম থেকে বেরোয়নি আজ। ডায়েরিগুলো উপরে তুলতে গেলে অমনি চোখে ভেসে ওঠে কুষাণের নাম। দেখেই বুঝলো এগুলো কুষাণের ডায়েরি। মাথায় দুষ্টু বুদ্ধি এঁটে পড়তে শুরু করলো। প্রথম পৃষ্ঠায় যেন দমকা হাওয়ায় ভেসে যায় সে। পরপর এত বড় ধাক্কা খাবে স্বপ্নেও কল্পনা করেনি, ভাবেনি সে। অন্তর্দর্ণে দগ্ধ হচ্ছে বারবার। কান্না করা ছাড়া আর কিছু করার নেই, কোনো উপায়ও নেই। ভয়াবহ কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সে। আগে জানলে কি এমন হতো? একজনকে ভালোবেসে বিয়ে করেছে আর আরেকজনের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কেন কুষাণ ভাই তাকে এত ভালোবেসেছিল? সেই ছোট্টবেলা থেকে তার সাথে কাটানো অসংখ্য স্মৃতি ডায়েরিতে নিবদ্ধ। নিঃসন্দেহে সে আজ করতে পারছে এই রক্তমাখা প্রেমের গভীরতা। সে চাইলেও শাফিনকে ছেড়ে কুষাণকে ভালোবাসতে পারবে না। তবুও তার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। এই ডায়েরিটা আজ না পড়লেই হতো না। কেন সে ধরেছিল? কোন দিকে যাবে সে? কুষাণ কেন তাকে মনের কথাগুলো খুলে বলল না? কুষাণের এত ভালোবাসা দেখে কোনো মেয়ে ফিরিয়ে দেবে না। আজ যখন সে অন্য কারো বউ হতে চলছে তখনই তার সব জানতে হলো। ডায়েরিগুলো আজ না পড়লেই হতো না। আপু, তুমি এখনো মেঝেতে বসে কি করছো? ঘুমাবে না? ঘরের ভেতর থাকায় আকস্মিক আওয়াজে কেঁপে ওঠে নমিতা। লাইট বন্ধ, ফোনের স্ক্রিনের আলো অহেতুক জ্বালিয়ে রেখেছে। উঠে কাইফার সাথে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু কুষাণের সাথে কাটানো প্রতিটি স্মৃতি তার মস্তিষ্কে জল করে ভেসে উঠল। ঘুম আর ধরা দিল না তার চোখে। সাবধানে কুষাণ, সামলে হাঁট আর মুখটা বন্ধ রাখ। কুষাণকে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে হানিফ তরফদারির। নেশাগ্রস্ত কুষাণ টলমলে পায়ে হাঁটছে। ছেলের এমন অবস্থা দেখতে হবে কখনো স্বপ্নেও ভাবিনি তিনি। ঘড়ির কাঁটা হয়তো এতক্ষণে 3টার ঘর পেরিয়ে 4টার ঘর ছুঁই যাবে। সবাই গভীর ঘুমে মগ্ন। পরিচিত এক লোক কল করে না বললে হয়তো জানতেই পারতো না। রাস্তায় রাত কাটাতো কুষাণ। কুষাণের মুখে হাত চেপে ধরে রেখেছেন তিনি। ভাগ্যিস কেউ সজাগ নেই, নয়তো লজ্জায় মাথা তুলতে পারতেন না। অমন একটা শক্তপোক্ত ছেলের সঙ্গে কি পারা যায়? প্রচুর বেগ পোহাতে হলো ওনার। দরজা খোলা থাকায় কুষাণের রুমে ঢুকতে খুব একটা অসুবিধা হলো না। আবিদকে ডেকে বললেন, বাবা, আমার কুষাণকে সামলাও। দরজা বন্ধ করে হোক, যে করেই হোক একে শান্ত করো। কেউ শুনতে পেলে মান সম্মান আর কিছু থাকবে না। আত্মীয় স্বজনরা আছে, তুমি সামলাও বাবা, আমি এখানে আছি। দরকার পড়লে ফোন দিও। আচ্ছা আঙ্কেল, আপনি যান, কোনো টেনশন করবেন না, কুষাণকে আমি সামলাচ্ছি। আবিদের কাছে কুষাণকে রেখে তিনি ড্রয়িং রুমের সোফায় বসে পড়লেন। আবিদ দরজাটা আটকে পেছন ফিরতেই চমকে যায়। তার ঠিক সামনে কুষাণ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আকস্মিক আবিদকে শক্ত করে জড়িয়ে ধরে অস্পষ্ট গলায় বলে, নিমো, এতক্ষণ কোথায় ছিলি তুই? জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি? আবিদ ছাড়ানোর চেষ্টা করে। কুষাণ ঢলছে, যে কোনো সময় পড়ে যেতে পারে।
চোখ পিটপিট করে তাকিয়ে বলে, নিমু তুই এত লম্বা হয়ে গেছিস কেন? আমার নিমু তো এত মোটা না, তোর গালে চুল উঠলো কখন? আবিদ হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না, দাঁতে দাঁত চেপে রুক্ষ স্বরে বলল, আমি তোর নিব না, তোর বন্ধু আবিদ। ভুলভাল কথা বলা বন্ধ কর। কুষাণ পড়ে যেতে নাই। আবিদ দ্রুত হাতে ধরে ফেলে। কুষাণ ফের বলে, তুই মিথ্যে বলছিস, তুই আমার নিমু। আয় তোকে একটা চুমু খাই। আবিদ জিভ কেটে কাদো কাদো ফেস করে বলে, ছি দোস্ত, আমি তোর বন্ধু আবিদ, তোর নিমু নই, ভালো করে দেখ। কুষাণ ঠোঁট এগিয়ে নিতেই আবিদ দূরে চলে যায়, অনুরোধ করে, আস্তা কফি উল্লাহ দোস্ত, আমার সতীর্থ নষ্ট করিস না প্লিজ। লাবণী জানতে পারলে আমাকে কখনো বিয়ে করবে না। দোস্ত, তোর পায়ে পড়ি, আমার কাছে আসিস না। কুষাণ ধরাম করে পড়ে যায় মেঝেতে। মাথায় ব্যথা পেয়েও কোনো শব্দ করে না। আবিদ হকচকিয়ে ওঠে, দ্রুত তুলে কুষাণকে। দোস্ত, আবারও বলছি, আমি তোর বন্ধু আবিদ, উল্টাপাল্টা কথা বন্ধ করে আয়, চল ঘুমাই। কুষাণ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, তাই তো বলি, ওই হারামজাদাটা আবার ডেট ফেল মদ দেয়নি তো? কুষাণকে ঠেলে ঠুলে ধরে ধরে জানালার পাশটাতে নিয়ে মেঝেতে বসালো। আকস্মিক কোনো কারণ ছাড়াই কুষাণ অঝরে কেঁদে দিল। জীবনের প্রথমবার নেশা করায় খুব ভালোই মাতাল হয়েছে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আমার নিমুকে ডেকে দে, আমি আমার নিমুর কাছে যাব। ও নিমু, কোথায় তুই? এই সালা আমাকে আটকে রেখেছে, আমাকে বাঁচা যান। উঠে চলে যেতে চাইলে আবিদ আবারও কুষাণকে আটকে দেয়। হতাশার নিঃশ্বাস ত্যাগ করে বলে, তাহলে এটাই ছিল তোর ইম্পর্টেন্ট কাজ? আমাকে না নিয়ে একা একা চলে গেছিস আর এখন মদ খেয়ে এসে মাতলামি করছিস? তুই এসব খেতে গেলি কোন দুঃখে? আমার উপর ভরসা করতে পারিসনি? তুই না বলেছিলি সাফিনের কাছে যাবি? কুষাণকে দেওয়ালে হেলান দিয়ে মাত্রই বসেছিল। শাফিনের নাম শুনতেই তড়াক করে তাকালো। রক্তিম চোখে শুলের মতো তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো আবিদের উপর। আমার নিমু কই? ওই সাফিন না নিয়ে যায়নি তো? নিমু, এই নিমু, এই ছাড় তো, আমাকে যেতে দে, সাফিন নাকে মেরে ফেলবো। আবিদ ঠোঁট টিপে হাসে। তোকে যেতে দিলি কি করতে পারবি? আজ না হোক কাল সাফিন তো তোর নিমুকে নিয়েই যাবে। কুষাণ ওই নড়বড়ে অবস্থাতেই রেগে যায়, শরীর কাঁপে তার। নেশাগ্রস্ত অবস্থাতেই রাগের তোপে হুঁশ হারিয়ে কুষাণ বলে ওঠে, ওই সাফিনারে এমন জায়গায় লাথি দিব যেন কলিকাতা হারবাল ওর সেটা দিয়া ভৈরা দিলেও বউকে খুশি করতে না পারে। কুষাণের কথা শুনে আবিদের চোখ দুটো বড় বড় হয়ে যায়। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। পর মুহূর্তে শয়তানি হাসি দিয়ে বলে, সাব্বাস বেটা, এই না হলে আমার বন্ধু। শোন, পুরুষ মানুষের প্রথম ভালোবাসা হলো গালি, আর দ্বিতীয় ভালোবাসা হলো বউ। বউ ছেড়ে গেলেও গালি কিন্তু ছেড়ে যায় না। গালি আবিষ্কার না হলে রাগে কন্ট্রোল হারিয়ে এতদিনে কোটি কোটি খুন মার্ডারের নিউজ পেপারে ছাপা হতো। তাই সমস্ত পুরুষ জাতির স্লোগান হওয়া উচিত, গালি আছে যতদিন বেঁচে থাকবো ততদিন। শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়েছে মেঝেতে। কুষাণ চোখ বুঝে নিষ্প্রাণ হাসে। কি বুঝে হাসলো সে নিজেই জানে। খানিকক্ষণ চুপ করে থাকার পর আবিদ ডাকলো, কুষাণ, এই কুষাণ, ঘুমিয়ে পড়লি নাকি? কুষাণের কোনো সারা শব্দ নেই, সত্যি ঘুমিয়ে পড়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল আবিদ। এত বড় বলিষ্ঠ দেহটাকে বিছানায় টেনে তোলা সম্ভব নয়, তাই দুটো বালিশ নিয়ে মেঝেতেই শুয়ে পড়ল কুষাণের সাথে। জনসমাগমে অতিরিক্ত শব্দে মাথা ধরেছে নমিতার। এমনিতেও ঘুম হয়নি তার। দুশ্চিন্তায় এক রাতেই যেন চোখের তলানিতে দাগ পড়ে গেছে। চাহনিটা কেমন যেন নিস্তেজ। রং হারানো মুখ তুলে ফোনের ওপর ভেসে থাকা মেসেজটা দেখল। শাফিন মেসেজ দিয়েছে নমিতার। ছোট্ট করে রিপ্লাই দিয়ে উঠে পড়ল। 4 তলা বাসার সাজসজ্জা এখনো চলমান। কিছুক্ষণ পায়চারি করে সোজা ঢুকে পড়ল রান্নাঘরে। রান্নাঘরে তখন মাহমুদা বেগম, কুষাণের এক মামি আর কাজের মহিলাটা ছাড়া কেউ নেই। নৌমিতাকে দেখা মাত্রই তৎক্ষণাৎ মাহমুদা বেগম মৃদু হেসে বললেন, তুই হঠাৎ রান্নাঘরে এলি যে? হ্যাঁ জেঠিমা, মাথা ধরেছে তাই কফি বানাতে এলাম। কফি পাউডার কোথায় রেখেছো বলো তো? হাত ঝেড়ে উঠে দাঁড়ালেন মাহমুদা বেগম। বললেন, দাঁড়া, বের করে দিচ্ছি। কিঞ্চিত সময় রান্নাঘরে প্রবেশ করে কাইফা চোখে মোটা ফ্রেমের চশমাটা ঠেলে ঠিক করে নিয়ে ব্যস্ত গলায় তার মাকে প্রশ্ন ছুড়ে দেয়, মা, লেবু আছে ঘরে?
মাহমুদা বেগম বেসিনের মাংস ধুতে ধুতে গম্ভীর স্বরে বললেন, আমি জানি না, খুঁজে দেখ। কাইফা ফ্রিজ খুলে একটা মাত্র লেবু পড়ে থাকতে দেখলো। সেটাই হাতে তুলে নিয়ে পরিষ্কার স্বচ্ছ একটা গ্লাসে অর্ধেক অংশ পানি ভর্তি করে কিচেনে টেবিলের উপর রাখলো। কাইফার এমন ছুটোছুটি দেখে নমিতার মনে কৌতূহল জাগে। আগ্রহ সুলভ জিজ্ঞেস করে,